জি স্যার। দেখো আমরা অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন শুরু করেছিলাম আর কি লাস্ট ক্লাসে। সেখানে আমরা বলেছিলাম যে একটা অ্যানালগ সিগন্যাল, যেটাকে আমরা কন্টিনিউয়াস টাইম সিগন্যালও বলতে পারি। আমরা ইনফ্যাক্ট এটাকে অ্যানালগ সিগন্যালকে আমরা যেভাবে বলি কন্টিনিউয়াস টাইম কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যাল। তার মানে হচ্ছে টাইমটাও কন্টিনিউয়াস আর সিগন্যালের যে ভ্যালু সেটাও কন্টিনিউয়াস। আচ্ছা, তো এই একটা অ্যানালগ সিগন্যালকে যদি আমি ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে চাই, ডিজিটাল সিগন্যাল বলতে আমি আলটিমেটলি বুঝি 1010 এইরকম বিট দিয়ে কোনো একটা সিগন্যালকে রিপ্রেজেন্ট করব। আচ্ছা, তার জন্য আমাদের তিনটা প্রসেসের ভিতর দিয়ে যেতে হয়। আমরা গত ক্লাসে পড়েছি স্যাম্পলিং। স্যাম্পলিং মিনস সিগন্যালটার একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল সব মানে একটা কন্টিনিউয়াস টাইম রেঞ্জের মধ্যে তার ভ্যালু থাকে, ভ্যালুগুলো কন্টিনিউয়াস, টাইমটা কন্টিনিউয়াস। এখন যদি আমি একটা সিগন্যাল থেকে কিছু স্যাম্পল নেই, স্যাম্পল মিনস একটা পার্টিকুলার টাইম পর পর সিগন্যালটার ভ্যালু কত, মানে কন্টিনিউয়াস টাইম সিগন্যালটার ভ্যালু কত, সেই ভ্যালুগুলো যদি নেই তাহলে সেই প্রসেসটাকে বলা হবে স্যাম্পলিং। আচ্ছা, তাহলে আমরা যে পার্টিকুলার টাইম পর পর ভ্যালুটা নেই সেই টাইমটাকে আমরা বলি স্যাম্পলিং পিরিয়ড। কত সময় পর পর আমরা স্যাম্পল নিচ্ছি। আচ্ছা, স্যাম্পলিং পিরিয়ড থাকলে তার সাথে রিলেটেড আরেকটা টার্ম হচ্ছে স্যাম্পলিং রেট। স্যাম্পলিং পিরিয়ড মানে হচ্ছে কত সময় পর পর একটা করে স্যাম্পল নিচ্ছি, আর স্যাম্পলিং রেট হচ্ছে তাহলে আমরা 1 সেকেন্ডে কতগুলো স্যাম্পল নিব। যদি আমি একটা পার্টিকুলার টাইম পর পর একটা করে স্যাম্পল নেই তাহলে 1 সেকেন্ডে কতগুলো স্যাম্পল নিব, সেটাকে বলা হচ্ছে স্যাম্পলিং রেট। আচ্ছা, স্যাম্পলিং করার পরে আমরা যে সিগন্যালটা পাই সেটাকে আমরা বলি ডিসক্রিট টাইম কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যাল। কারণ তোমরা জানো স্যাম্পলিং করার পরে যে স্যাম্পল পাবো সেই সিগন্যালটার স্যাম্পল ভ্যালু যে কোনো ভ্যালু হতে পারে, যে কোনো ভ্যালু হতে পারে একটা কন্টিনিউয়াস ভ্যালু রেঞ্জ অফ ভ্যালুর মধ্যে। তো আমরা যখন ডিজিটালি প্রসেস করি তখন সেই যে কোনো ভ্যালু আমরা আসলে অ্যালাউ করতে পারি না, সেই জন্য আমরা কোয়ান্টাইজ করি। কোয়ান্টাইজ করার মানে হচ্ছে আমরা সিগন্যালটার স্যাম্পল ভ্যালু যেটা হবে সেই ভ্যালুটা আমি রাখতে পারবো না। আমার একটা সেট অফ ভ্যালুস আছে, সেই ভ্যালুগুলার দিয়ে আমি স্যাম্পল ভ্যালুগুলাকে রিপ্লেস করব। আচ্ছা, তার মানে যেহেতু আমি স্যাম্পলিং করার পরে যে ভ্যালুটা রাখছি সেই ভ্যালুটা ডিরেক্টলি রাখতে পারছি না, একটু চেঞ্জ করছি মানে একটু কমাচ্ছি অথবা একটু বাড়াচ্ছি, একটু কমাচ্ছি বা বাড়াচ্ছি। সেই জন্য কোয়ান্টাইজ করার পরে যে ভ্যালু পাওয়া যাবে সেটাকে তুমি কোয়ান্টাইজড সিগন্যাল বলতে পারো। সেই স্যাম্পল ভ্যালুগুলা মানে কোয়ান্টাইজড স্যাম্পল ভ্যালুগুলা এমনি স্যাম্পলিং করার পরে যে ভ্যালুগুলা পাচ্ছ সেগুলোর সাথে একটু ডিফার করবে, একটু কম বেশি হবে। এই যে কম বেশি হওয়া এবং এটা র্যান্ডমলি ঘটবে আমরা গত ক্লাসে বলেছিলাম। সেই জন্য এই যে কিছু ভ্যালু একটু ভ্যালু অ্যাড করা বা একটু কমানো বা বাড়ানো, এটাকে আমরা নয়েজ অ্যাড করার ইকুইভ্যালেন্ট হিসেবে দেখতে পারি, যেহেতু র্যান্ডমলি এই এই ঘটনাটা ঘটে। আচ্ছা, তাহলে যদি কোয়ান্টাইজড করো তাহলে যেহেতু অরিজিনাল স্যাম্পল ভ্যালুটা আমি রাখতে পারছি না, সেই জন্য কিছু নয়েজ অ্যাড হবে বা এরর পাওয়া যাবে, যেটাকে বলা হয় কোয়ান্টাইজেশন এরর, বা নয়েজ হিসেবে যদি বলো তাহলে সেটাকে বলতে পারি কোয়ান্টাইজেশন নয়েজ। আচ্ছা, কোয়ান্টাইজ করার পরে আমার ডেফিনিট কিছু ভ্যালু আছে, সেটা ডিপেন্ড করবে আমি এই যে কোয়ান্টাইজেশন যখন করব কতগুলা লেভেল নিব সেই লেভেলের উপর ডিপেন্ড করবে যে আমার কতগুলা মানে কোয়ান্টাইজেশন করে যে ভ্যালুগুলাতে রিপ্লেস করব সেটা সেট অফ ভ্যালুস। যদি ধরো 3 বিট কোয়ান্টাইজেশন হয় তাহলে আমার এই ভ্যালুগুলা হবে 0 থেকে 7, এরকম 8টার যে কোনো একটা কিছু। আচ্ছা, সো এই সেই ভ্যালুগুলা যেগুলা পাচ্ছি 0 থেকে 7 যদি হয়, প্রত্যেকটা স্যাম্পলকে আলাদা আলাদাভাবে যদি আমি বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, বাইনারি বিট 0 থেকে 7 8টা লেভেল, তাহলে আমি 3 বিট প্রত্যেকটা স্যাম্পলকে রিপ্রেজেন্ট করতে আমার 3 বিট লাগবে। কারণ 8টা লেভেল ধরো 000 থেকে শুরু করে 111 এরকম ভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। এখানে আমি তোমাকে বললাম যদি 8টা লেভেল ইউজ করি, 16টা লেভেল ইউজ করতে পারি, 32। সাধারণত আমরা 2 এর পাওয়ার হিসেবে লেভেলগুলা ইউজ করি। এর কারণটা হচ্ছে যদি তুমি 8টা লেভেল ইউজ না করে 9টা লেভেল ইউজ করো, 9টা লেভেল
তাহলেও তোমাকে প্রত্যেকটা স্যাম্পলকে রিপ্রেজেন্ট করতে যদি 9টা ডিফারেন্ট লেভেল থাকে, প্রত্যেকটা স্যাম্পলকে রিপ্রেজেন্ট করতে কত বিট করে লাগবে? 4 বিট। 4 বিট। এখন 4 বিট দিয়ে যেহেতু আমি 16টা লেভেল অ্যালাউ করতে পারি, তাহলে আমি কেন 9টা লেভেল অ্যালাউ করব? কারণ লেভেল বাড়ানো হলে আমার অন্যান্য কিছু সুবিধা আছে। কি সুবিধা বলতে পারো? কোয়ান্টাইজেশন এররটা কমে যায়। কোয়ান্টাইজেশন এররটা কমে যায়। সো আমি একই সংখ্যক বিট দিয়ে যদি 16টা লেভেল অ্যালাউ করতে পারি, তাহলে আমি কেন 9টা 10টা অ্যালাউ করব? আচ্ছা, এই হচ্ছে বিষয়। এগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম, একটা এক্সাম্পল দিয়েও দেখিয়েছিলাম। স্যাম্পলিং করার পরে যে ভ্যালুগুলো পাচ্ছি সেগুলাকে কোয়ান্টাইজেশন করছি, তারপরে বাইনারি বিট দিয়ে রিপ্রেজেন্ট করছি। আমরা এই এক্সাম্পলে দেখিয়েছিলাম এটাকে বলা যেতে পারে এটাকে বলা যেতে পারে 3 বিট কোয়ান্টাইজেশন বা 8 লেভেল কোয়ান্টাইজেশন, যেভাবে বলো। অথবা তুমি কনভার্টার হিসেবে যদি দেখো 3 বিট এডি কনভার্সন অথবা 8 লেভেল এডি কনভার্সন, একই মিনিং। যদি তুমি প্রত্যেকটা স্যাম্পলকে 3 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে চাও, তাহলে তুমি ম্যাক্সিমাম লেভেল অ্যালাউ করতে পারবে 8টা, 0 থেকে 7 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7। সো 3 বিট কনভার্সন ইজ ইকুইভ্যালেন্ট টু 8 লেভেল কনভার্সন। আমরা এখান থেকে বলেছিলাম। আমরা আর একটু বিস্তারিত দেখব। আমরা গত ক্লাসে আরো বলেছিলাম, আজকে একটু আবারও বলি যে আমি কত সময় পর পর স্যাম্পল নিব, সেটা মানে স্যাম্পলিং পিরিয়ডটা কেমন হবে, স্যাম্পলিং পিরিয়ড কত হবে, এটার ইকুইভ্যালেন্ট আরেকটা স্টেটমেন্ট হচ্ছে স্যাম্পলিং রেট কেমন হবে। আচ্ছা, তুমি তো বুঝতে পারছো তো, স্যাম্পলিং রেট এবং স্যাম্পলিং পিরিয়ড একটা আরেকটা রেসিপ্রোকাল। সো কত সময় পর পর স্যাম্পল নিব বা স্যাম্পলিং পিরিয়ড কেমন হবে বা স্যাম্পলিং রেট কেমন হবে, সেইটার জন্য আমাকে সিগন্যালের নেচারের উপর ডিপেন্ড করতে হবে, সিগন্যালের ফ্রিকোয়েন্সি কেমন সেটার উপর ডিপেন্ড করতে হবে। এবং সেইটা আমরা ডিটারমাইন করব স্যাম্পলিং থিওরেম দিয়ে। স্যাম্পলিং থিওরেম কি বলে সেটা আমরা একটু পরে আসছি। এই কথা আরেকটা মানে হচ্ছে, যে কোনো সিগন্যালের জন্য আমি যদি আমি যে কোনো স্যাম্পলিং পিরিয়ড অ্যাপ্লাই করি, তাহলে সেটা ইফেক্টিভ হবে না। ভিন্ন ভিন্ন সিগন্যালের জন্য ভিন্ন ভিন্ন স্যাম্পলিং রেট অ্যাপ্লাই করতে হবে। তাহলে কিরকম স্যাম্পলিং রেট হবে সেটা আমরা স্যাম্পলিং থিওরেম থেকে জানবো। এটা একটা কথা। আরেকটা কথা হচ্ছে এই অ্যামপ্লিটিউডের দিকে কতগুলা লেভেল ইউজ করব। লেভেল যত বাড়াবো আসলে স্টেপ সাইজ, মানে একটা লেভেল থেকে আরেকটা লেভেল স্টেপ, সেটাও কমতে থাকবে। দ্যাট মিনস 3 লেভেল থেকে তুমি যদি 3 বিট যদি তুমি লেভেল 8টা থেকে 16টা করো, তাহলে কোয়ান্টাইজেশন এররটা মানে স্ট্যাটিস্টিক্যালি আমরা প্রুভ করতে পারি যে অর্ধেক হয়ে যাবে। সো আমরা লেভেল বেশি, যদি কোয়ান্টাইজেশন নয়েজ বা কোয়ান্টাইজেশন এরর কমাতে চাই, তাহলে লেভেল বেশি ইউজ করা লাগবে। তো সেইখান থেকে কোয়ান্টাইজেশন এই সাথে কিভাবে আমরা এরর গুলা কম পাই, সেগুলো আমরা অ্যানালাইসিস এর পরবর্তীতে দেখব। আমরা যেরকম বললাম যে এই যে কোয়ান্টাইজেশন এরর, এটাকে আমরা নয়েজ হিসেবে দেখতে পারি। সো যদি আমি বেশি লেভেল ইউজ করি বা প্রত্যেকটা স্যাম্পলকে বেশি বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে কোয়ান্টাইজেশন এরর কমে যায়। কোয়ান্টাইজেশন এরর কমে যাওয়া মানে হচ্ছে, আমরা পরবর্তীতে আরেকটা টার্ম ডিফাইন করব, সেটার নাম হচ্ছে সিগন্যাল টু কোয়ান্টাইজেশন রেশিও। সিগন্যাল টু কোয়ান্টাইজেশন রেশিও, এই কোয়ান্টাইজেশন নয়েজ যদি কমে, তো সিগন্যাল টু কোয়ান্টাইজেশন নয়েজ রেশিওটা কমবে না বাড়বে? বাড়বে। বাড়বে বাড়বে। এবং সেটা আমরা পরবর্তীতে দেখব যে এভরি ধরো 1 বিট করে যদি আমি বেশি ইউজ করি প্রত্যেকটা স্যাম্পলকে রিপ্রেজেন্ট করতে, তোমাকে আরেকটা জিনিস একটু মনে রাখা লাগবে, 3 বিট মানে 8টা লেভেল, 4 বিট মানে কয়টা লেভেল? 16। হ্যাঁ, 16 লেভেল। তাহলে আমরা যদি এভরি 1 বিট বাড়ানো মানে হচ্ছে লেভেল কিন্তু ডাবল করা, তাই তো? জি স্যার। হ্যাঁ, লেভেল ডাবল করা। তাহলে এভরি 1 বিট যদি বেশি ইউজ করি বা লেভেল যদি ডাবল করি, তাহলে আমরা দেখব যে সিগন্যাল টু কোয়ান্টাইজেশন রেশিওটাও কিভাবে বাড়ে, সেটা আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখব। আচ্ছা, আজকে আমরা এই বিষয়ের উপর আরেকটু আলোচনা করতে চাচ্ছি, স্যাম্পলিং এর উপরে। এইসব বেসিক ডিসকাশন আমি বলেছি তোমাদের এই স্লাইডে, এখানে যা পড়াচ্ছি তার অনেক কিছুই তোমরা
অলরেডি সিগন্যাল সিস্টেমে পড়ে এসেছো। আমরা প্রথম দিকে বেশ কিছু জিনিস রিভিউ হবে, হয়তো পরে গিয়ে ডিজিটাল ফিল্টার যখন পড়বো তখন একেবারে নতুন জিনিস আসবে, যদিও নতুন জিনিস কনসেপ্ট তোমাকে এগুলা সবকিছু তোমাকে মনে রাখা লাগবে। আচ্ছা, আমরা এখানে বলছি যে কোন একটা অ্যানালগ সিগন্যাল সেটাকে এক্সএটি দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। অ্যানালগ সিগন্যালটা আসলে কেমন সিগন্যাল, যদি আমি টাইম এবং অ্যামপ্লিটিউড বা ভ্যালু দুটাই দেখি, কেমন, এটাকে একটু আগে বললাম, কন্টিনিউয়াস টাইম, কন্টিনিউয়াস ভ্যালু। কন্টিনিউয়াস টাইম কন্টিনিউয়াস ভ্যালুর সিগন্যাল। এখন এই সিগন্যালটাকে যদি আমি স্যাম্পলিং করি, এখানে আরেকটা ওয়ার্ড ইউজ করছি, দেখো, ইউনিফর্ম স্যাম্পলিং। ইউনিফর্ম স্যাম্পলিং মানে হচ্ছে আমরা এখানে যে স্যাম্পলিং পিরিয়ড নিচ্ছি, মানে যত সময় পর পর স্যাম্পল নিচ্ছি সেটাকে ইউনিফর্ম রাখতেছি, একই টাইম। সেই টাইমটাকে আমরা এখানে ডেনোট করছি টি দিয়ে। তার মানে হচ্ছে এভরি টি সময় পর পর আমি একটা করে স্যাম্পল নিব। আচ্ছা, নন ইউনিফর্ম স্যাম্পলিং বলতেও তাহলে আরেকটা যে বিষয় আছে, সেটা হচ্ছে ধরো আমি যখন স্যাম্পলটা নেব সবসময় টি সময় পর পর স্যাম্পল নিব না, সেটা আমরা এখানে আলোচনা করছি না আর কি। তাহলে এভরি টি সময় পর পর স্যাম্পল নিব, সেটাকে আমরা ম্যাথমেটিক্যালি আমরা রিপ্রেজেন্ট করি এইভাবে, এক্স এ টি এটা ইকুইভ্যালেন্ট টু এক্স এ এন টি। এন টি, দেখো টিটা হচ্ছে স্যাম্পলিং পিরিয়ড নাকি, টিটা হচ্ছে স্যাম্পলিং পিরিয়ড, এন হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু। এই কথার মানে হচ্ছে এক্স এ এন টি মানে হচ্ছে এন এর ভ্যালু, এন হচ্ছে ইন্টিজার ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। ধরো এন এর ভ্যালু যদি 0 হয় তাহলে 0 ইন্টু টি মানে 0 টাইম, মানে এক্স এ টি যে সিগন্যালটা ছিল সেটা টি ইকুয়ালস টু 0 সময়ে সেটার যে ভ্যালু সেটাই হচ্ছে n ইকুয়ালস টু 0 তে স্যাম্পল ভ্যালু। আচ্ছা, যদি n ইকুয়ালস টু 1 হয় তাহলে সিম্পলি টি, তার মানে এক্স এ টি, টি সময়ে টি এর ভ্যালু যদি টি বসাও, ক্যাপিটাল টি মানে স্যাম্পলিং পিরিয়ড, ওই সময়ে মানে অ্যানালগ সিগন্যালটার স্যাম্পল ভ্যালু যেটা সেটাই হচ্ছে এক্স এ টি। এইভাবে এক্স এ টুয়াইস টি থ্রাইস টি এরকম আসতে থাকবে, এবং এসব করে যে স্যাম্পলটা পাবো সেটাকে আমরা সিম্পলি এক্স এন দ্বারা রিপ্রেজেন্ট করি, যেখানে এনটা হচ্ছে আসলে একটা ইন্ডেক্স, যেটাকে আমরা বলি এটা সবসময় ইন্টিজার ভ্যালু। আচ্ছা, তাহলে এক্স এন একটা ডিসক্রিট টাইম সিগন্যাল পাচ্ছি, এক্স এ টি থেকে বা এক্স টি থেকে ডিসক্রিট টাইম সিগন্যাল পাচ্ছি এক্স এন। এখন এন এর ভ্যালু 0 হলে 0 নাম্বার স্যাম্পল, 1 হলে ফার্স্ট মানে 1 নাম্বার স্যাম্পল, n ইকুয়ালস টু 2 3 এরকম করে বিভিন্ন রকম স্যাম্পল পাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে আমি একটা দেখো এখানে যে গ্রাফিক্যাল প্রেজেন্টটা দেখাচ্ছি, স্যাম্পলিং করার পরে যেটা পাচ্ছি 0 সময়ে কত স্যাম্পল, টি সময়ে কত, টুয়াইস টি থ্রাইস টি এরকম সময় কত। তাহলে এই যে টি এর যে কোফিসিয়েন্ট n সেটাই আমরা আসলে x6 এ দেখাচ্ছি, ইনডেক্স ভ্যালু যেটা একটা ইন্টিজার নাম্বার। সো এই n এর মানে হচ্ছে n এর সাথে মানে একটা টি মাল্টিপ্লাই হিসেবে আছে, যেটাকে বলতেছি আমরা স্যাম্পলিং পিরিয়ড। তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই জন্য আমরা একটা পরবর্তীতে বিভিন্ন আলোচনায় আমরা দেখব বা আমরা আগে দেখছি এক্সটি, যেটা আমরা তো সিম্পলি দেখতে পাচ্ছি এক্সটি যেটা সেটা হচ্ছে এক্স এক্সিসে টাইম, ওয়াই এক্সিসে তার অ্যামপ্লিটিউড থাকে। সুতরাং এই ধরনের সিগন্যালকে আমরা সবসময় বলি টাইম ডোমেইন সিগন্যাল, নাকি টাইম ডোমেইন সিগন্যাল, তাই তো? এক্স এক্সিসে সরাসরি টাইম আছে, দেখো এক্স এন যেটা এক্স এক্সিসে আসলে এন আছে, এন হচ্ছে একটা ইন্ডেক্স, বাট এই এন এর সাথে টাইমের রিলেশনশিপ রয়েছে, তাই তো? এই জন্য আমি এই ধরনের এই সিগন্যালটাকেও বলি এক্স এন যেটা সেটাও টাইম ডোমেইন সিগন্যাল, কারণ এন এর সাথে টি এর রিলেশনশিপ রয়েছে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন এই মাঝখানে আমি একটা সার্কিট দেখিয়েছি, দেখো এটা একটা একেবারে সিম্পল বিষয়। অ্যানালগ সিগন্যাল থেকে আমি মানে এক্স এন এ যেতে চাই, এক্স এটি থেকে এক্স এন এ যেতে চাই, যেখানে এক্স এন হচ্ছে একটা ডিসক্রিট টাইম সিগন্যাল। এই কাজটা করতে গেলে আমরা স্যাম্পল নিব। স্যাম্পল নেওয়াটাকে এরকম ভাবে তুমি দেখতে পারো, তোমার একটা সুইচ আছে, দেখো এখানে আমরা এরকম সুইচ হিসেবে দেখাচ্ছি, সুইচ আছে, 0 সময়ে সুইচটাকে তুমি ক্লোজ করে দাও। সুইচ ক্লোজ করা তো বোঝো নাকি? ক্লোজ করা মানে হচ্ছে শর্ট সার্কিট করা, তাই না? জি স্যার। আর ওপেন করা মানে হচ্ছে ওপেন সার্কিট করা আর কি। সুইচটা যদি ক্লোজ করে দাও তাহলে স্যাম্পল ভ্যালুটা তুমি নিতে পারবে। আবার এরপরে আবার ওপেন করে দিবে, টি সময় পরে যদি আবার ক্লোজ করো তাহলেই আসলে আমরা এই এই কন্টিনিউয়াস টাইম সিগন্যালটার
কন্টিনিউয়াস টাইম সিগন্যালটার স্যাম্পল গুলো এভরি টি সময় পর পর নিতে পারবো। তাহলে এরকম করে আমরা স্যাম্পলিং করি আর কি। আচ্ছা, এরপরে দেখো আমরা একটু এখান থেকে একটু আলোচনা করতে চাচ্ছি যে আমরা একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সিকে আমরা এর আগে বলেছি একটা ফ্রিকোয়েন্সি থাকে, যদি হার্জে কনসিডার করো তাহলে ফ্রিকোয়েন্সিটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সিটাকে আমরা আমরা রিপ্রেজেন্ট করছি এফ দিয়ে, ক্যাপিটাল এফ। আমরা কনভেনশনালি এরকম সিম্বল সবসময় ইউজ করব। কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে ক্যাপিটাল এফ, আর ডিসক্রিট টাইম সিগন্যাল যেটা পাচ্ছ সেটারও ফ্রিকোয়েন্সি, সেটার ফ্রিকোয়েন্সিকে আমরা স্মল এফ দিয়ে রিপ্রেজেন্ট করব। আমরা এর আগের ক্লাসগুলোতে এইসব এগুলো দেখে আসছি, এই যে স্মল এফ কিভাবে আসে, স্মল ওমেগা ক্যাপিটাল ওমেগা ওমেগা ইকুয়ালস টু টুয়াইস পাই এফ, সেভাবে আমরা রিপ্রেজেন্ট করছি। আচ্ছা দেখো, এবার দেখো আমার একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল আছে সে এক্স এ, একটা সাইনোসয়েডাল সিগন্যাল এক্স এ টি, যেটা একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল ইকুয়ালস টু এ কস টুয়াইস পাই এফ টি প্লাস থিটা। তুমি বুঝতে পারতেছো এখানে এ সাবস্ক্রিপ্টটা আমি দিয়েছি, এটা একটা অ্যানালগ সিগন্যাল বোঝানোর জন্য, যেটাকে আমরা বলতেছি কন্টিনিউয়াস টাইম কন্টিনিউয়াস ভ্যালুর সিগন্যাল। আচ্ছা, এ হচ্ছে একটা অ্যামপ্লিটিউড, এটা একটা কজ ওয়েভ, সেটা জন্য দেখাচ্ছি। দেখো টুয়াইস পাই এফ, এই ক্যাপিটাল এফটা হচ্ছে এই কন্টিনিউয়াস টাইম সিগন্যালটার ফ্রিকোয়েন্সি, সাথে একটা ফেজ টার্মও দেখাচ্ছি। আচ্ছা, এটা একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, টি এর সাথে সাথে এই সিগন্যালটার অ্যামপ্লিটিউড ভেরি করবে, যেহেতু কজ ওয়েভ এটা +1 থেকে -1, এ যেহেতু মাল্টিপ্লাই হিসেবে আছে, তাহলে এই সিগন্যালটার অ্যামপ্লিটিউড কোথা থেকে কোথা পর্যন্ত ভেরি করতে পারে টি এর ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য? -a থেকে +a। -a থেকে +a এই অ্যামপ্লিটিউডে ভেরি করবে। আচ্ছা, এখন এই সিগন্যালটার আমি স্যাম্পল নিতে চাচ্ছি এভরি টি টাইম পর পর। আচ্ছা, এভরি টি টাইম পর পর, এই যদি হয় তোমার স্যাম্পলিং পিরিয়ড টি, তাহলে স্যাম্পলিং রেট, যেটাকে আমরা এফ এস দ্বারা রিপ্রেজেন্ট করছি এখানে, এফ এস ইকুয়ালস হচ্ছে 1/t। তাহলে দেখো একটু আগে আমরা বললাম এক্স এ টি যদি একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল হয়, এটা ইকুইভ্যালেন্ট টু এক্স এ এন টি, এটাকে আমরা এক্স এন দ্বারা রিপ্রেজেন্ট করি। সো একই প্রসেসে যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে দেখো এক্স এ টি থেকে আসবো এক্স এ এন টি, এটার ইকুইভ্যালেন্ট টু এক্স এন, এটা ইকুয়ালস টু আসবে দেখো এ কস টুয়াইস পাই এফ এন টি। দেখো আমরা এখানে সিম্পলি এন টির পরিবর্তে মানে এই টি এর পরিবর্তে এন টি বসাচ্ছি। এই তো সিগন্যালটা ছিল এই টি, টি টি এর পরিবর্তে আমরা এন টি বসাচ্ছি, কারণ এই দেখো টি এর পরিবর্তে এন টি বসিয়ে সেখান থেকে আমরা ডিসক্রিট টাইম সিগন্যালটা পেয়ে থাকি। আচ্ছা, তাহলে এই টি এর পরিবর্তে যদি এন টি বসাই, তাহলে তোমার সিগন্যালটা আসে এ কস টুয়াইস পাই এফ এন টি, এফ এন টি, যেখানে এনটা কি জিনিস, এই এনটা কি জিনিস কেউ বলতে পারো? এই কাউকে না কাউকে তো কিছু বলতে হবে। হ্যাঁ, ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বার, এটা একটা ইন্ডেক্স, এটার ভ্যালু -∞ থেকে +∞ পর্যন্ত ভেরি করবে, কিন্তু ইন্টিজার ভ্যালু। আচ্ছা, টিটা হচ্ছে তোমার সিম্পলি টাইম পিরিয়ড, তার রেসিপ্রোকাল হচ্ছে এফ এস, যেটাকে বলি আমরা স্যাম্পলিং রেট। তাহলে এন এর টি এর পরিবর্তে বসাতে পারি, দেখো এফ এস ইকুয়ালস টু 1/t, এই কথার মানে হচ্ছে টি ইকুয়ালস টু তাহলে 1/s। তাহলে এই সিগন্যালটা দাঁড়ায় আলটিমেটলি এ কস টুয়াইস পাই এন ক্যাপিটাল এফ বাই এফ এস। ক্যাপিটাল এফ কোথা থেকে আসলো? ক্যাপিটাল এফ তো ছিলই, যেটা অ্যানালগ টাইমের মানে অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এন ও ছিল, এফ টি এর পরিবর্তে বসাচ্ছি 1/fs, তাহলে টি এর পরিবর্তে বসাচ্ছি 1/fs। ফেজ নিয়ে আমরা ভাবছি না, ফ্রিকোয়েন্সি নিয়ে কনসিডার করতেছি। আচ্ছা, এই সিগন্যালটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি সিম্পলি এ কস টুয়াইস পাই এন এফ, যেটাকে বলতেছি স্মল এফ, যে স্মল এফটাকে বলি আমরা ডিসক্রিট টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সি। তুমি কি বুঝতে পারছো? যদি তাই করি, তাহলে এই যে এফ বাই এফ এস, এফটা হচ্ছে অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি, আর এফ এসটা হচ্ছে স্যাম্পলিং রেট। তাহলে এফ বাই এফ এস, এই এফ বাই এফ এস এই রেশিওটাকে আমরা বলি ডিসক্রিট টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সি। এটার ইউনিট হচ্ছে স্যাম্পলস পার সেকেন্ড, আমরা এটাকে হার্জে রিপ্রেজেন্ট করি, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হিসেবে বলি বা স্যাম্পলিং রেট বলি। স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হিসেবে যখন বলি তখন ইউনিট ইউজ করি হার্জ, যদি স্যাম্পলিং রেট ইউজ করি তখন স্যাম্পলস পার সেকেন্ড, একই মিনিং। তাহলে এখান থেকে দেখো স্মল এফ ইকুয়ালস টু ক্যাপিটাল এফ বাই এফ এস, যেখানে স্মল এফটা হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সি, ক্যাপিটাল এফটা হচ্ছে যে অ্যানালগ সিগন্যালকে স্যাম্পলিং করে আমি এই ডিসক্রিট টাইম সিগন্যালটা পেলাম
তার ফ্রিকোয়েন্সি, আর এ ফেজটা হচ্ছে স্যাম্পলিং রেট। তুমি কি ক্লিয়ার বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, যদি আমি একটা ডিসক্রিট টাইম সিগন্যাল দেওয়া থাকে যার ফ্রিকোয়েন্সি আমি জানি, তাহলে তার সেই ডিসক্রিট টাইম সিগন্যালটা যে কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে স্যাম্পলিং করে পাওয়া গেল, সেই কন্টিনিউয়াস টাইমের সিগন্যালের ফ্রিকোয়েন্সি এফ যদি আমি ক্যালকুলেট করতে চাই, ক্যাপিটাল এফ, তাহলে আমার স্যাম্পলিং রেটটা জানা থাকা লাগবে। অথবা অন্যভাবে বলতে পারো এই স্মল এফ যেটা হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সি, আর ক্যাপিটাল এফ যেটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল ফ্রিকোয়েন্সি, এই দুইটার মধ্যে তুমি যদি রিলেশনশিপ এস্টাবলিশ করতে চাও, মানে একটা থেকে আরেকটা যেতে চাও, তাহলে তোমাকে স্যাম্পলিং রেট যেটা এফএস সেটা অবশ্যই জানা থাকা লাগবে। মানে তিনটার যে কোনো দুইটা জানা থাকা লাগবে, তা না হলে তো তুমি অন্যটাতে ব্যাক করতে পারবে না। তাহলে তাহলে কি তুমি এখান থেকে বুঝতে পারলে যে মানে ডিসক্রিট টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সির আইডিয়াটা কিরকম? ক্লিয়ার তোমাদের? জি স্যার। ডিসক্রিট টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সি আমরা এইভাবে ক্যালকুলেট করি। আচ্ছা দেখো, আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমও সবসময়ই করি, কারণ থিওরি পড়ে ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাই। দেখো, আমরা একটা সিম্পল সিগন্যাল নিয়ে কনসিডার করতেছি। এখানে এক্সএটি একটা অ্যানালগ সিগন্যাল, যেটাকে বলতেছি 3 cos 100 pi t। 3 cos 100 pi t বোঝা যাচ্ছে এটার অ্যামপ্লিটিউড, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড হচ্ছে 3, তার মানে -3 থেকে +3 মধ্যে এই সিগন্যালটা ভেরি করবে। এটা একটা কোসাইন ওয়েভ। টি এর ভ্যালু 0 হলে তাহলে তার ভ্যালু হবে কত? টি এর ভ্যালু 0 তে তার ভ্যালু হবে 3, তাই তো নাকি? এগুলা 9-10 মনে হয় এখনো পড়ানো হয়, তোমাদের না বোঝার কিছু নাই। আচ্ছা, আমরা এটাকে যদি জেনারেল ফর্ম যেটা সেভাবে রিপ্রেজেন্ট করি, a cos twice pi ft, a cos twice pi ft, a cos twice pi, এই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি কত হবে? এটা ফ্রিকোয়েন্সি কত হবে? 50 hertz. বুঝি নাই। 50 hertz. So 50 hertz. 50। আচ্ছা, এই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি হবে 50 হার্টজ। আচ্ছা, তাহলে প্রথম কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দিস অ্যানালগ সিগন্যাল? এটাকে তুমি এভাবে লিখবে 3 cos twice pi ft, তাহলে যে এফটা পাওয়া যাবে সেটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। টুয়াইস পাই যদি করো তাহলে 100 এর অর্ধেক হয়ে যাবে 50 থাকবে। আচ্ছা, এই সিগন্যালটা যেটা একটা অ্যানালগ সিগন্যাল, যে সিগন্যালটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ, এই সিগন্যালটাকে আমি এখন স্যাম্পলিং করছি। স্যাম্পলিং রেট নিচ্ছি 200 স্যাম্পলস পার সেকেন্ড। তার মানে হচ্ছে 1 সেকেন্ডে 200 স্যাম্পল নিতে চাই। তাহলে যে ডিসক্রিট টাইম সিগন্যালটা পাবো সেটা কত পাওয়া যাবে? এটা যেরকম ডিসক্রিট টাইম সিগন্যাল একটু আগে দেখালাম, যেভাবে পারি xn = xant = xan/fs, একই কথা এখানে দেখাচ্ছি। দেখো, xat এটাকে আমরা যেভাবে রিপ্লেস করি xant, nt মানে হচ্ছে t হচ্ছে আবার 1/fs, তাহলে n/fs, তাই তো? n/fs, তাহলে তোমাকে n/fs বসাতে হবে। কার পরিবর্তে n/fs বসাবা? বলো, কার পরিবর্তে? টি এর পরিবর্তে। আচ্ছা, তাহলে দেখো যেটা পাই এই সিগন্যালের জন্য 3 তো কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড, এটা থাকবেই। cos 100 pi t ছিল, 100 pi t ছিল, টি এর পরিবর্তে আমি বসাচ্ছি n/fs, তাহলে একটা n থাকবে, fs হচ্ছে স্যাম্পলিং রেট 200, তাহলে আমরা পাচ্ছি 3 cos 100 pi/200 n। তুমি কি বুঝতে পারছো? এই 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 বিষয়ে না বোঝার কিছু নাই, এগুলো আমরা আগেও করেছি এরকম প্রবলেম, তাই তো? হ্যালো, জি স্যার। আচ্ছা, তো এইখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে cos pi/2n। এখানে একটু মিস্টেক আছে, দেখো একটু মানে টাইপিং এরর আছে। এই 3টা এখানে অ্যাড হবে, বুঝতে পারছো? 3টা আছে, 3টা তো অ্যামপ্লিটিউড। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, 3 cos pi/2n। আচ্ছা, যদি n এর ভ্যালু 0 হয় তাহলে এই যেটা xn পেলাম সেটার ভ্যালু কত হবে? ম্যাগনিটিউড, এখানে একটা 3 আছে ধরে নাও, 3টা এখানে আমি টাইপ করতে ভুল হয়ে গেছে। কত হবে? n = 0 হলে 3 হবে। তাহলে এরকম ভাবে n = 1 হলে cos pi/2 মানে cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি ভ্যালু কত? 0। তাহলে n = 1 এর জন্য স্যাম্পল ভ্যালু 0 হবে, 2 এর জন্য এভাবে ভিন্ন স্যাম্পল পাওয়া যাবে, সেগুলাকে বলা হচ্ছে xn। তাহলে আমরা কোন একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল যদি দিয়ে দেওয়া থাকে, তাহলে আমরা খুব সহজেই তার ডিসক্রিট টাইম সিগন্যালে কনভার্ট করতে পারি। আচ্ছা, এবার কি তুমি বলতে পারো এই যে cos pi/2n যে সিগন্যালটা পাওয়া গেল, xn = cos pi/2n, এই সিগন্যালটা ডিসক্রিট টাইম সিগন্যাল, এই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি কত?
ফ্রিকোয়েন্সি বা Sir, 5/4. 1/4 So 1/4, sir. 1/4. 1/4 বলছো তাই তো। এফ বাই এফ এস, দেখো এফটা হচ্ছে 50 আর 200 হচ্ছে এফ এস, তাহলে 1/4 তার মানে হচ্ছে 1/4 যদি হয় তাহলে এটা হচ্ছে 1/4টা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এই এবার দেখো আমি এখান থেকে একটু যে আলোচনায় আসতে চাচ্ছি সেটা দেখো। আমরা আলটিমেটলি এই যে স্যাম্পলিং থিওরেমটা কেন, কিভাবে, কি বিষয় সেগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে একটু প্রিলিমিনারি কথাবার্তা আলোচনা করতে চাচ্ছি। এবার দেখো আমি এখানে দুইটা সিগন্যাল কনসিডার করতেছি, একটা x1t বলতেছি কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, যেটাকে আমি বলছি cos 20πt। এই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি কত? 10, সিম্পলি 10, তাই তো? জি স্যার। সেকেন্ড সিগন্যাল আরেকটা কনসিডার করতেছি x2t, যেটাকে বলতেছি cos 100πt, যেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে সিম্পলি 50। তাহলে দুইটা সিগন্যাল কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, দুইটাই সাইনোসয়েডাল সিগন্যাল, একটা ফ্রিকোয়েন্সি 10 হার্টজ আর একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। এবার দেখো এই দুইটা সিগন্যালকে আমি ডিসক্রিট টাইম সিগন্যালে কনভার্ট করতে চাচ্ছি। একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল যদি তোমাকে দিয়ে দেওয়া থাকে, তোমাকে যদি বলা হয় এটাকে ডিসক্রিট টাইম সিগন্যালে কনভার্ট করো, তাহলে তোমার কি কোনো কিছু জানা থাকা লাগবে? কোনো প্যারামিটার, এমন কোনো কিছু প্যারামিটার আছে নাকি তুমি না কোনো প্যারামিটার ছাড়াই করতে পারবে? স্যাম্পলিং রেট জানা লাগবে। স্যাম্পলিং রেট জানা লাগবে, স্যাম্পলিং রেট বা স্যাম্পলিং পিরিয়ড জানা লাগবে, একই বিষয়, একটা আরেকটা রেসিপ্রোকাল। আচ্ছা, তাহলে তোমাকে বলে দেওয়া আছে স্যাম্পলিং রেট হবে 40 হার্টজ বা 40 স্যাম্পলস পার সেকেন্ড। আচ্ছা, তাহলে x1t টাকে তুমি ডিটি সিগন্যালে কনভার্ট করে পরে যেটা পাচ্ছ একই রকম একটু আগে যেটা দেখালাম, cos 2π হিসেবে এখানে নিয়েছি 10/40 ইন্টু n। ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 হার্টজ, 10/fs, fs হচ্ছে 40 ইন্টু n। এটাকে তুমি জাস্ট একটু এদিক সেদিক কাটাকাটি করলে পাও যেটা cos π/2n। তাহলে x1t টাকে ডিসক্রিট টাইম সিগন্যালে কনভার্ট করলাম, এটা স্যাম্পলিং রেট অফ 40 হার্টজ করে যে ডিসক্রিট টাইম সিগন্যালটা পাচ্ছি সেটা হচ্ছে cos π/2n। এটা তো না বোঝার কোনো কিছু নাই। সেকেন্ড সিগন্যালে আসো, সেকেন্ড কন্টিনিউয়াস টাইম সিগন্যালটা হচ্ছে x2t, যেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। এটাকে যদি ডিসক্রিট টাইমের সিগন্যাল করি, ডিসক্রিট টাইম সিগন্যালে কনভার্ট করি, এবং এগেইন আমি যদি স্যাম্পলিং রেট রাখি 40 হার্টজ, তাহলে যে ডিসক্রিট টাইম সিগন্যাল পাবো x2t সেটা হচ্ছে cos 2π, আগের মতোই 50টা হচ্ছে সিগন্যালটার ফ্রিকোয়েন্সি, 40টা হচ্ছে স্যাম্পলিং রেট ইন্টু n। তাহলে সেটা পাচ্ছি cos 5π/2n। তুমি যদি একটু উপর নিচে কাটাকাটি করো। আচ্ছা, এতটুকু তো বুঝতে পারছো নাকি? এই তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এবার দেখো সেকেন্ড যে সিগন্যালটা পেলাম x2n cos 5π/2n, তুমি জানো এখানে একটু ট্রিগোনোমেট্রিক অপারেশন করা যায়। যদি ট্রিগোনোমেট্রিক অপারেশন করো এটাকে লেখা যায় cos 2πn প্লাস π/n/2, এইরকম ফর্মে রিপ্রেজেন্ট করা যায়। এবং এটা সিম্পলি হচ্ছে cos π/2n, cos 2πn প্লাস থিটা ইকুয়ালস টু cos থিটা। সেই ফর্মুলা অ্যাপ্লাই করলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে cos π/2n। এবার দেখো আমরা যে প্রথম সিগন্যাল নিয়েছিলাম x1t, সেটাকে ডিসক্রিট টাইম সিগন্যালে কনভার্ট করে যেটা পেয়েছি সেটা হচ্ছে cos π/2n। সেকেন্ড সিগন্যাল যেটা নিয়েছিলাম cos 100πt, যেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ, সেটাকেও আমি ডিসক্রিট টাইম সিগন্যালে কনভার্ট করে যেটা পেলাম cos π/2n। সো আমরা ডিসক্রিট টাইম সিগন্যাল যে দুইটা পেলাম, একটা হচ্ছে x1n আর একটা হচ্ছে x2n, এই দুইটা আসলে সেম সিগন্যাল হয়ে গেল। তুমি কি ক্লিয়ার, বুঝতে পেরেছো? জি স্যার। যদিও আমার যে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল দুটো ছিল সেই দুটার ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট, কিন্তু দুটাকে একই স্যাম্পলিং রেট নিয়ে করেছি, যেখানে এখানে এই এক্সাম্পলের জন্য 40 স্যাম্পলস পার সেকেন্ড নিয়ে করেছি। করার পরে যে ডিসক্রিট টাইম সিগন্যাল আমি দুটো পেলাম, দুইটার ডিসক্রিট টাইম ভার্সন সেম, একই সিগন্যাল। আচ্ছা, এখন তুমি দেখতে পাচ্ছ যেহেতু x1 এবং x2 আইডেন্টিক্যাল, x1 x2 আইডেন্টিক্যাল, এখন তোমাকে যদি বলে যে cos π/2n এই সিগন্যালটা একটা ডিসক্রিট টাইম সিগন্যাল, এই সিগন্যালটা একটা অ্যানালগ সিগন্যালকে স্যাম্পলিং করে পাওয়া গেছে, এবং স্যাম্পলিং করার সময় আমি স্যাম্পলিং রেট ইউজ করেছি 40 হার্টজ, অ্যানালগ সিগন্যালটা কি হবে? তুমি কি আমার কথা বুঝতে পেরেছো?
জি স্যার। মানে এখন তোমাকে বলছে তোমাকে একটা ডিসক্রিট টাইম সিগন্যাল দেওয়া আছে cos π/2n, তোমাকে বলে দেওয়া আছে এই সিগন্যালটা যেহেতু একটা ডিসক্রিট টাইম সিগন্যাল, তাহলে একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে স্যাম্পলিং করে পেয়েছি। সেই কন্টিনিউয়াস টাইম সিগন্যালের যখন আমি স্যাম্পলিং করেছি তখন আমি স্যাম্পলিং রেট নিয়েছি 40 হার্টজ। তাহলে কন্টিনিউয়াস টাইম সিগন্যালটা কত, তার ফ্রিকোয়েন্সি কত বা সিগন্যালটা কত, যেটা বলো। তোমার আনসার এখান থেকে দেখা যাচ্ছে তুমি এটাতেও ব্যাক করতে পারো x1t, এটাতেও ব্যাক করতে পারো x2t, দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট সিগন্যাল। একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 হার্টজ আর একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। তুমি কি ক্লিয়ার বুঝতে পেরেছো? তাহলে ডিএ কনভার্সন মানে এই যে ডিজিটাল ভার্সন যেটা পেলে, মানে এটাকে বলতে পারো ডিসক্রিট টাইম সিগন্যাল, সেটাকে তুমি যদি অ্যানালগে যেতে চাও তাহলে তোমাকে অ্যাম্বিগুয়াস রেজাল্ট দিবে। মানে তুমি x1t তে ব্যাক করবে না x2t তে ব্যাক করবে, এই কনফিউশনটা তৈরি হবে। আচ্ছা, সো এইখান থেকে আমরা বলছি x2n এবং x1n যার স্যাম্পলগুলো আইডেন্টিক্যাল, এই যদি তুমি স্যাম্পলিং রেট 40 হার্জ নিয়ে করো, তুমি যে দুইটা সিগন্যাল ছিল x1t x2t, যে কোনো একটাতে ব্যাক করতে পারো, বা তুমি জানো না কোনটাতে ব্যাক করবা। আচ্ছা, সেই জন্য x1n এবং x2n এই দুইটাকে বলা হচ্ছে একটা আরেকটার এলিয়াস এট 40 হার্টজ। মানে স্যাম্পলিং রেট 40 হার্টজ হলে এই একটাকে আরেকটার এলিয়াস বলা হচ্ছে। স্যাম্পলিং রেট 40 হার্টজ না হয়ে অন্য কিছু হলে এলিয়াস নাও হতে পারে, সেটা আমরা পরে আলোচনা করব কি হলে এলিয়াস হবে কি হলে হবে না। এই এলিয়াস শব্দের অর্থটা হচ্ছে আসলে এইরকম, মানে মানুষের এলিয়াস নামের এলিয়াস থাকে, মানে একই লোকের অন্য কোনো নাম যদি থাকে, সেই জন্য এটাকে এলিয়াস বলা হচ্ছে। এই প্রবলেমটাকে বলা হচ্ছে এলিয়াজিং প্রবলেম, কারণ আমি ডিসক্রিট টাইম সিগন্যাল থেকে কন্টিনিউয়াস টাইম কোন সিগন্যাল কোনটাতে ব্যাক করব সেটা অ্যাম্বিগুয়াস পজিশনে আমি আছি। আচ্ছা, তো এইখান থেকে একটা জেনারেল ডিসকাশন হচ্ছে, ইন জেনারেল অল সাইনোসয়েডস cos টুয়াইস পাই f1 প্লাস fsk t, যেখানে k টা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু 1 2 3, fs হচ্ছে স্যাম্পলিং রেট, f1 হচ্ছে ধরো কোনো একটা পার্টিকুলার সাইনোসয়েডের ফ্রিকোয়েন্সি যদি হয়, তাহলে cos টুয়াইস বাই f1 প্লাস fsk t, এই সিগন্যালগুলা k এর ভিন্ন ভিন্ন ভ্যালুগুলোর জন্য তুমি যে সমস্ত সাইনোসয়েড পাবে সবগুলাকে তুমি যদি স্যাম্পল নাও, সবগুলোকে তুমি যদি স্যাম্পলিং করো এফএস স্যাম্পলিং রেট নিয়ে, যে ডিসক্রিট টাইম সিগন্যাল পাবে সবগুলাই হবে একটা আরেকটার এলিয়াস, সবগুলাই হবে তোমার মানে স্যাম্পল ভ্যালুগুলো আইডেন্টিক্যাল হবে। তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। যেমন আমি এটাকে যদি আরেকটা ভাবে বলি, cos টুয়াইস পাই f1 কোনো একটা ভ্যালু আছে প্লাস fs এর কোনো একটা ভ্যালু আছে, যদি ধরো k = 0, তাহলে সিগন্যালটা কি সিম্পলি cos টুয়াইস পাই f1t, এই সিগন্যালটা। এরপরে k এর ভ্যালু 1 বসাও, cos টুয়াইস বাই f1 প্লাস fs, এটা আরেকটা সিগন্যাল ইনটু t, আরেকটা সিগন্যাল। k এর ভ্যালু যদি 2 বসাও, cos টুয়াইস বাই f1 প্লাস টুয়াইস fst। এই যে সিগন্যালগুলো পাচ্ছ আলাদা আলাদা ফ্রিকোয়েন্সির সিগন্যাল, এই সবগুলা সিগন্যালকেই যদি তুমি fs স্যাম্পলিং রেট নিয়ে স্যাম্পল করো, যে ডিসক্রিট টাইম সিগন্যাল পাওয়া যাবে সবগুলার স্যাম্পল ভ্যালু হবে আইডেন্টিক্যাল, একই স্যাম্পল ভ্যালু। তুমি কি বুঝতে পারছো? জি স্যার। সেই জন্য আমি এখান থেকে বলছি যে এই কে এর ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য যে ফ্রিকোয়েন্সি তুমি সিগন্যালগুলো পাচ্ছ সেগুলো প্রত্যেকটার f1 ফ্রিকোয়েন্সি যে সিগন্যাল তার এলিয়াসেস, মানে সবগুলা সিগন্যাল কন্টিনিউয়াস টাইম সিকোয়েন্সে যদি তুমি দেখো ফ্রিকোয়েন্সি ভিন্ন ভিন্ন, বাট ফ্রিকোয়েন্সিগুলো এই ইকুয়েশন দ্বারা এস্টাবলিশড। কিরকম, f1 যদি একটা সিগন্যালের হয় f1 প্লাস fsk, fsটা হচ্ছে স্যাম্পলিং রেট, k হচ্ছে 0 1 2 3 এরকম কোনো ভ্যালু 1 2 3 সবগুলার। তাহলে এইভাবে কে ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য তুমি ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সি সাইনোসয়েড পাচ্ছ। এই যে কে এর ভ্যালু যদি 100 হয়, 1 থেকে 0 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত 100টা ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাবে। বাট এই সবগুলা ফ্রিকোয়েন্সি সিগন্যালকেই যদি তুমি সেম ফ্রিকোয়েন্সি রেট fs রেখে স্যাম্পলিং করো, তাহলে যে ডিসক্রিট টাইম সিগন্যাল পাওয়া যাবে সেগুলার স্যাম্পল ভ্যালু হবে সেম, আইডেন্টিক্যাল, একই ভ্যালু। ঠিক আছে? সো এই ক্ষেত্রে এই ইকুয়েশন দিয়ে তুমি যদি স্যাম্পলিং রেট এবং ফ্রিকোয়েন্সির মধ্যে এরকম রিলেশন দেখাতে পারো, তাহলে যে সিগন্যালগুলো পাওয়া যাবে সেগুলো একটা আরেকটার এলিয়াস। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এই যে প্রবলেমটা দেখালাম এইটার একটু রিভার্স প্রবলেম আরেকটা দেখাতে চাচ্ছি। দেখো, এখানে তোমাকে আমি বলছি একটা ডিসক্রিট টাইম সিকোয়েন্স xn ইকুয়ালস টু cos n পাই বাই 8, এই সিগন্যালটা একটা ডিসক্রিট টাইম সিগন্যাল। তোমাকে বলছে ফাইন্ড
two different continuous signals that would produce the same sequence when sampled at a rate of 10 kilohertz. মানে তোমাকে আরো দুইটা কন্টিনিউয়াস টাইম, ধর এটা একটা xn equals to cos n pi by 8 একটা সিগন্যাল তো নাকি, এই সিগন্যালটা একটা ডিসক্রিট টাইম সিগন্যাল নাকি? এই শুনছো আমার কথা? জি স্যার। এই ডিসক্রিট টাইম সিগন্যাল ধরো তুমি কোথা থেকে পেয়েছো? একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল থেকে পেয়েছো নাকি? কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে স্যাম্পলিং করে পেয়েছো। আচ্ছা, এখন তোমাকে বলছে তোমাকে দুইটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল তোমাকে দেখাতে হবে, ডিটারমাইন করতে হবে যে দুইটা কন্টিনিউয়াস টাইম সিগন্যালকেই যদি তুমি 10 কিলোহার্টজ স্যাম্পলিং রেট নিয়ে স্যাম্পল করো, এই সেম সিকোয়েন্স পাওয়া যাবে, সেম ডিসক্রিট টাইম সিগন্যাল পাওয়া যাবে। তুমি কি আমার কথা বুঝতে পারছো? আগের সিচুয়েশনের উল্টাটা বলছে। আগে বললাম এরকম একাধিক দুইটা বা দুইটার অধিক কন্টিনিউয়াস টাইম সিগন্যাল আছে যেগুলাকে তুমি যদি একই স্যাম্পলিং রেট নিয়ে স্যাম্পলিং করো তাহলে সেম ডিসক্রিট টাইম সিকোয়েন্স পাওয়া যাবে। ক্লিয়ার? আর এইখানে তোমাকে উল্টা ভাবে প্রবলেমটা বলছি, একটা ডিসক্রিট টাইম সিকোয়েন্স দিয়ে দেওয়া আছে, তোমাকে দুইটা পারা মানে তুমি 100টাও পারবে। দুইটা আমি দেখাচ্ছি কিভাবে 100টা পারবে। এমন দুইটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল তোমাকে ডিটারমাইন করতে হবে যাতে 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 10 কিলোহার্টজ স্যাম্পলিং রেট নিয়ে স্যাম্পল করলে সেম সিকোয়েন্স পাওয়া যায়। এবার দেখো, তোমরা কেউ লগ ইন করে কথাবার্তা বলতেছো, এইসব করবে না ক্লাসের মধ্যে। মানে ক্লাস তোমার জন্য ইম্পর্টেন্ট না হতে পারে, আমার জন্য ইম্পর্টেন্ট, কিছু স্টুডেন্ট আছে তাদের জন্য ইম্পর্টেন্ট, এমন স্টুডেন্ট থাকতেই পারে যাদের জন্য ইম্পর্টেন্ট না। তারা হয়তো তুমি জুমে লগ ইন করে তুমি অন্য কিছু করতেছো বা কি করতেছো সেটা তো আমি দেখতে পারছি না। তবে তুমি অন্য কাউকে ডিস্টার্ব করতে পারবে না। তোমার যদি ভালো না লাগে তুমি মিউট করে তুমি বসে থাকলেও তো আমি দেখতে পারবো না তুমি কি করতেছো, সেটা তোমার অপশন, তুমি যে কোনো কিছু করতে পারো। আচ্ছা, এবার দেখো, তাহলে আমরা দুইটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল ডিটারমাইন করতে চাই। আমার ডিসক্রিট টাইম সিকোয়েন্সটা দেওয়া আছে xn equals to cos n pi by 8। তাহলে এটার ফ্রিকোয়েন্সিটা বের করে নিই। এটা একটা ডিসক্রিট টাইম সিগন্যাল, ডিসক্রিট টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সি স্মল f দ্বারা আমরা রিপ্রেজেন্ট করি। সেটাকে দেখো এই পাই বাই 8 থেকে টুয়াইস পাই f equals to পাই বাই 8 করে f equals to 1/16 স্যাম্পলস পার সেকেন্ড। 1/16 স্যাম্পলস পার সেকেন্ড হচ্ছে এই ডিসক্রিট টাইম সিগন্যালটার ফ্রিকোয়েন্সি। ওকে, আচ্ছা, তাহলে যেহেতু আমি স্যাম্পলিং রেট নিয়েছি 10 কিলোহার্টজ, রিলেশনশিপটা হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই স্যাম্পলিং রেট। তাহলে আমি কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সি বের করতে পারবো f, যেখানে fটা হচ্ছে তাহলে সিম্পলি f স্মল f ইনটু fs 625 হার্টজ। তার মানে হচ্ছে 10 কিলোহার্টজ স্যাম্পলিং রেট নিয়ে আমি স্যাম্পলিং করে এই সিগন্যালটা পেয়েছিলাম। এই সিগন্যালটা পেয়েছি যে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল থেকে, তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 625 হার্টজ। এটা আপাতত তুমি প্রথম কথা বলতে পারো। আচ্ছা, এখন আমরা এর আগে যেটা বললাম, কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সি যদি তুমি এইরকম রিলেশনশিপ দিয়ে তুমি দেখাও f প্লাস কে এফ এস, দেখো একটা সিগন্যাল আমি পেয়েছি, এটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 625। এখন 625 মানে f প্লাস কে এফ এস, কে হচ্ছে ইন্টিজার ভ্যালু 0 1 2 3, এসব যদি বসিয়ে তুমি যে ফ্রিকোয়েন্সি পাবে, সেই ফ্রিকোয়েন্সির সিগন্যালগুলোকেও যদি তুমি 10 কিলোহার্টজ স্যাম্পলিং রেট নিয়ে স্যাম্পল করো, সেম xn সিগন্যাল পাওয়া যাবে। xn ইকুয়ালস টু cos n pi by 8, এই সিগন্যালটাই পাওয়া যাবে। সো k ইকুয়ালস টু যদি 0 বসাও তাহলে সিম্পলি f 625, এটা একটা কোসাইন সিগন্যাল, তাহলে সিগন্যালটা হবে cos টুয়াইস পাই f প্লাস 0 fs ইনটু t। বুঝতে পারছো? k এর ভ্যালু 0 বসালাম, তাহলে একটা পেলাম cos 1250 পাই t। এই cos 1250 পাই t এই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি কত? 625 হার্টজ। এই 625 মানে এই সিগন্যালটা। আচ্ছা, যদি তুমি k এর ভ্যালু 1 বসাও তাহলে পাওয়া যাচ্ছে cos টুয়াইস পাই f প্লাস 1 টাইমস fst। f তো তুমি 625 আছেই, fs হচ্ছে 10 কিলোহার্টজ, তাহলে 625 প্লাস 10 কিলোহার্টজ মানে 10,000 হার্টজ ইনটু t, তাহলে যেটা পাচ্ছ cos 21250 পাই t। এটা আরেকটা সিগন্যাল। এখানে আমি বলছি দুইটা সিগন্যাল, একটা হচ্ছে cos 1250 পাই t, আরেকটা সিগন্যাল হচ্ছে cos 21250 পাই t। এই দুইটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট, বাট এই দুইটা সিগন্যালকে তুমি যদি এখন 10 কিলোহার্টজ স্যাম্পলিং রেট নিয়ে স্যাম্পল করো,
দুইটার জন্য একই ডিসক্রিট টাইম সিগন্যাল পাওয়া যাবে, আইডেন্টিক্যাল ডিসক্রিট টাইম সিগন্যাল পাওয়া যাবে, যেটা হচ্ছে xn equals to cos npi/8। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তোমাকে আমি এখন দুইটা ক্যালকুলেট করতে বলছিলাম, তোমাকে যদি আমি এখন বলি তুমি 50টা ক্যালকুলেট করো, পারবে? জি স্যার। না পারার কিছু নাই, যে 0 1 2 যদি বসাও, a প্লাস 2 ইন্টু fs আরেকটা পাওয়া যাবে, a প্লাস 3 ইন্টু fs আরেকটা পাওয়া যাবে। এইভাবে এইভাবে তুমি যতগুলাই বের করতে চাই না কেন সব পারা যাবে। তাহলে তুমি কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। তার মানে এইখানে মেইন কথাটা হচ্ছে দুইটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল যাদের ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট, বাট দুইটা কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে আমি স্যাম্পলিং করতেছি একটা পার্টিকুলার সেম স্যাম্পলিং রেট নিয়ে আমি যেটা ডিসক্রিট টাইম সিকোয়েন্স পাচ্ছি সেগুলা সব ক্ষেত্রেই একই সিগন্যাল বা আইডেন্টিক্যাল সিগন্যাল, ইনডিস্টিংগুইশেবল সিগন্যাল। এই প্রসেসটা এইগুলাকেই বলতেছি মানে এলিয়াস হচ্ছে একটা আরেকটার এলিয়াস হিসেবে দেখতেছি। আচ্ছা, এই এলিয়াস সম্পর্কে আমরা পরে আর একটু দেখবো, কিন্তু এই স্লাইডটা একটু তোমাকে আমার মনে হয় এখনই এই আলোচনার পরে দেখানো উচিত। এই স্লাইডটা, এই যে এলিয়াজিং যে প্রবলেমটা বললাম। আচ্ছা দেখো, একটা সিগন্যাল দিয়ে দেওয়া আছে, উপরে একটা সাইনোসয়েডাল সিগন্যাল তুমি দেখতেছো। এটার ধরো আমি স্যাম্পলিং রেট মানে তুমি বলতে পারো সাফিসিয়েন্টলি লার্জ স্যাম্পলিং রেট নিয়ে স্যাম্পল করেছি, যে ডট ডট গুলো যে দেখাচ্ছে সেগুলো হচ্ছে স্যাম্পলিং রেট। এবার দেখো এই সিগন্যালটা এর সাথে আরেকটা সিগন্যাল দেখাচ্ছি, দেখো এই যে সিগন্যালটা ছিল, এই একটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল ফ্রিকোয়েন্সি, এখানে দুইটা সিগন্যাল দেখতে পাচ্ছ, একটা হচ্ছে এই সিগন্যালটা আর একটা হচ্ছে এই সিগন্যালটা। তুমি কি বুঝতে পারছো? এই তোমরা কি? আচ্ছা, জি স্যার। দুইটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি কি সেম? না স্যার। কোনটার ফ্রিকোয়েন্সি বেশি বলো তো দেখি? যেটা এই যে ঘন ঘন একটা ফুল সাইকেল কমপ্লিট করতেছে সেটা ফ্রিকোয়েন্সি বেশি, তাই যেটা তো? ঘন ঘন সেটা ফ্রিকোয়েন্সি বেশি। আচ্ছা, এবার দেখো আমি দুইটার ক্ষেত্রে সেম স্যাম্পলিং রেট নিয়ে স্যাম্পল করতেছি, সেম স্যাম্পলিং রেট বা তুমি বলতে পারো স্যাম্পলিং পিরিয়ড। সেটা যদি করি, দেখো দুইটা সিগন্যাল, এইখানে একটা স্যাম্পল নিচ্ছি, এই স্যাম্পলটা দুইটা সিগন্যালেরই স্যাম্পল, এইখানে আরেকটা, এখানে আরেকটা, এখানে আরেকটা, এখানে আরেকটা, এরকম স্যাম্পল নিচ্ছি। তাহলে যে স্যাম্পল ভ্যালুগুলো পাচ্ছি দুইটা সিগন্যালের জন্য একই স্যাম্পল ভ্যালু পাচ্ছি না? জি স্যার। এখন তাহলে তুমি যদি তোমাকে যদি স্যাম্পল ভ্যালুগুলো শুধু দেওয়া থাকে, এইটা একটা স্যাম্পল যেরকম আমরা স্পাইক হিসেবে দেখে, এটা একটা স্যাম্পল, এটা আরেকটা স্যাম্পল, এটা আরেকটা স্যাম্পল, এটা আরেকটা স্যাম্পল, তাহলে তুমি যে স্যাম্পল ভ্যালুগুলো পেলে সেটাকে বলা হচ্ছে ডিসক্রিট টাইম সিকোয়েন্স। সেই সিকোয়েন্স থেকে তো তোমাকে যদি বলে, আমরা তোমাকে যদি স্যাম্পলিং রেটটা বলে দেওয়া থাকে, অ্যানালগ সিগন্যাল ব্যাক করতে বলা হয়, তুমি এই যে বেশি ফ্রিকোয়েন্সি সিগন্যালটাও ব্যাক করতে পারো, কম ফ্রিকোয়েন্সি সিগন্যালটাতেও ব্যাক করতে পারো। বুঝতে পারছো? সেই জন্য এই দুইটা সিগন্যালকে বলা হচ্ছে একটা আরেকটার এলিয়াস। ক্লিয়ার? ওকে, তার মানে এখানে একটা জিনিস আমি বুঝতে পারলাম, যদি আমি দুইটা ফ্রিকোয়েন্সির আপাতত দুই বা ততোধিক সিগন্যাল কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সি যদি ডিফারেন্ট হয়, দেখো আমি এতক্ষণ যে আলোচনা করলাম এই সবগুলো আলোচনাতে কিন্তু আমি স্যাম্পলিং রেট সেম রেখেছিলাম, তাই তো? কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট, বাট আমি স্যাম্পলিং রেট একই স্যাম্পলিং রেট রেখে আমি স্যাম্পল করেছি। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমার এই এলিয়াজিং প্রবলেমটা হচ্ছে, বিষয়টা হচ্ছে আমার দুইটা সিগন্যাল আছে, দুইটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট, বাট দুইটা সিগন্যালকে আমি একই স্যাম্পলিং রেট নিয়ে স্যাম্পলিং করেছি, সো আমার এলিয়াজিং প্রবলেমটা হচ্ছে। এতটুকু তো আমি বুঝতে পারলাম। আচ্ছা, আমরা এলিয়াজিং প্রবলেমটাকে কি এন্টারটেইন করতে চাই নাকি এটাকে অ্যালাউ করতে চাই না? কোনটা? অ্যালাউ করতে চাই। চাও না চাও না? না, চাই না। স্যার চাই না, চাই না। এটা একটা চাই না স্যার। হ্যাঁ, এটা একটা প্রবলেম। সো আমরা এখান থেকে অন্তত এটা বুঝতে পারতেছি, দুইটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি যদি ডিফারেন্ট হয়, যদি একই স্যাম্পলিং রেট নিয়ে করি, তাহলে পসিবিলিটি এমন আছে যেখানে ডিসক্রিট টাইম সিগন্যাল যে দুইটা পাবো সেই দুইটার স্যাম্পল আইডেন্টিক্যাল হবে বা সেম ডিসক্রিট টাইম সিগন্যাল পাবো। আচ্ছা, সুতরাং আমি স্যাম্পলিং রেট কেমন নেব সেটার জন্যই স্যাম্পলিং থিওরেম। তোমাকে ইফ দিয়ে শুরু হচ্ছে,
আমার কত সময় আছে আমি জানি না, এই টোটাল বিষয়টা আজকে আলোচনা করেও পরের ক্লাসেও আমরা একটু আলোচনা করতে পারবো, সেজন্য আমরা একটু করে শুরু করি, কারণ একটু এখানে বোঝার কিছু আসে। তোমাদেরকে এই ম্যাথমেটিক্স হয়তো দেখিয়েছিলাম, কিন্তু এটার একটু মানে বিষয়টা কেমন সেটা ক্লিয়ার করে এখানে বলতে চাই। প্রথম কথা হচ্ছে ইফ দিয়ে দুইটা কন্ডিশন দেওয়া আছে। ধরো তোমার একটা অ্যানালগ সিগন্যাল আছে বা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল আছে, যার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ ম্যাক্স ইকুয়ালস টু বি। বি একটা হার্টজে একটা তার ফ্রিকোয়েন্সি আমি ধরতেছি। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির কথা কেন বলছি? একটা একটা সাইনোসয়েডাল সিগন্যাল, ধরো এ কস টুয়াইস পাই এফ টি, এই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি কত? এ কস টুয়াইস পাই এফ টি ফ্রিকোয়েন্সি কত? এফ এফ। আচ্ছা এফ। আচ্ছা ম্যাক্সিমাম কথাটা ইউজ করতেছে এই জন্য, তোমার ধরো তুমি এমন যদি করো এ কস টুয়াইস পাই এফ ওয়ান টি প্লাস এ কস টুয়াইস পাই এফ টু টি, দুইটা সিগন্যাল সাম করে যে সিগন্যালটা, এমন সিগন্যাল পেতে পারো না? জি স্যার, সেক্ষেত্রে মাল্টিপল ফ্রিকোয়েন্সি থাকবে। মাল্টিপল ফ্রিকোয়েন্সি থাকবে। ম্যাক্সিমাম যেটা, এই যে মাল্টিপল ফ্রিকোয়েন্সির সব কম্পোনেন্ট আছে তার মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটা হচ্ছে বি। আচ্ছা, এবং সিগন্যালটা যদি স্যাম্পলিং মানে স্যাম্পলিং যখন করছো, তুমি যদি স্যাম্পলিং রেট নাও এফ এস, যে এফ এসটা হবে টুয়াইস এফ এফ ম্যাক্স এর চাইতে বড় বা সমান, বা এটাকে তুমি এফ 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 ম্যাক্স ইকুয়ালস টু বি, তার মানে স্যাম্পলিং রেটটা হবে টুয়াইস বি এর চাইতে বড় বা সমান। এই যদি হয়, কন্ডিশন দেওয়া থাকলো ইফ যদি কোনো একটা সিগন্যালের হাইস্ট ফ্রিকোয়েন্সি এই হয়, আমি যদি স্যাম্পলিং করি সেই হাইস্ট ফ্রিকোয়েন্সির ডাবলের চাইতে বেশি স্যাম্পলিং রেট নিয়ে বা সমান স্যাম্পলিং রেট নিয়ে, তাহলে স্যাম্পলিং করার পরে যে ডিসক্রিট টাইম সিগন্যাল পাবো, সেই ডিসক্রিট টাইম সিগন্যাল থেকে যদি আমি আবারও সেই অ্যানালগ সিগন্যালে ব্যাক করতে চাই, তাহলে এক্স্যাক্টলি অ্যানালগ সিগন্যালটাকে আমি রিকভার করতে পারবো বা রিকনস্ট্রাক্ট করতে পারবো। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার, বুঝে গিয়েছে। একটা সিগন্যাল রয়েছে, তার ফ্রিকোয়েন্সি হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এফ ম্যাক্স, আমি স্যাম্পলিং করতেছি এফএস ইউজ করে, যেখানে এফএস হচ্ছে এফ ম্যাক্স এর ডাবলের চাইতে বড় বা সমান। পরে আমি যে ডিসক্রিট টাইম সিগন্যাল একটা পেলাম, সেই ডিসক্রিট টাইম সিগন্যাল থেকে যদি আমি আবার যে সিগন্যালটাকে আমি স্যাম্পলিং করে এই ডিসক্রিট টাইম সিগন্যালটা পেলাম সেই অ্যানালগ সিগন্যালে ব্যাক করতে চাই, তাহলে আমি এক্স্যাক্টলি সিগন্যালটাকে রিকভার করতে পারবো ইউজিং দ্য ইন্টারপোলেশন ফাংশন জিটি ইকুয়ালস টু সাইন টুয়াইস পাই বিটি ডিভাইডেড বাই টুয়াইস পাই বিটি। এইরকম একটা ইন্টারপোলেশন ফাংশন ইউজ করে আমি অরিজিনাল যে অ্যানালগ সিগন্যালটা ছিল সেই সিগন্যালে ব্যাক করতে পারবো। এই সাইন টুয়াইস পাই বিটি ডিভাইড বাই সাইন টুয়াইস পাই বিটি, তোমরা জানো সাইন এক্স বাই এক্স, এইরকম সিগন্যালকে আমরা কি রকম নাম বলি? সিং ফাংশন। সিং ফাংশন। সিং ফাংশন। তাহলে এটা হচ্ছে সিং ফাংশন টুয়াইস পাই বিটি। আচ্ছা, এই ফাংশন ইউজ করে আমি রিকনস্ট্রাক্ট করতে পারবো, এবং রিকনস্ট্রাক্টেড সিগন্যাল যেটা পাওয়া যাবে এক্সএটি, সেইটা হবে সিম্পলি কিছু সিগন্যালের যোগফল, সামেশন, n ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, n এর ভ্যালু চেঞ্জ করতেছো, এক্স এ এন বাই এস। এক্স এ এন বাই এফ এসটা কি জিনিস বলো তো দেখি? একটু আগে তোমাদেরকে দেখালাম এখানে এক্স এ এন টি, এন টি আর এন বাই এফ এস কিন্তু সেম জিনিস, কারণ টি হচ্ছে 1 বাই এফ এস, এটা ইকুয়ালস টু আসলে এক্স এন। তার মানে এইটা হচ্ছে সিম্পলি এক্স এন, এটা হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যালের যে স্যাম্পল গুলা সেগুলা। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। ইনটু এটা হচ্ছে সিং ফাংশন যেটা ছিল সেটাকে আমি ডিলে করব এই যে এইরকম ভাবে এন বাই এফ এস ডিলে করে যেটা পাবো, এই দুটাকে গুণ করব, গুণ করে যোগ করব। আচ্ছা, এই এটাকে জটিল হিসেবে দেখার দরকার নাই, যে কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন তোমাকে একটু ফিজিক্যালি বুঝতে হবে। এটার মানে হচ্ছে যদি এন এর ভ্যালু 0 বসাও, এন এর ভ্যালু 0 বসাও, এখানে কি আসবে? এন এর ভ্যালু 0 বসাও, এই প্রথম টার্মটা কি আসবে? 0। 0 ব্র্যাকেটের মাঝে টার্মটা 0 আসলো, কিন্তু এক্স এ 0 মানে কি? স্যার অ্যানালগ সিগন্যালটা জিরোতে যে ভ্যালুটা ছিল স্যার ওটা। জিরোতে যে ভ্যালুটা ছিল, মানে স্যাম্পল হিসেবে দেখতেছে কিন্তু এখন, তাই তো? জি তাই তো? স্যার। হ্যাঁ। এখন n এর ভ্যালু যদি 1 বসাও, n ইকুয়ালস টু 1 এর যে স্যাম্পলটা ছিল সেটা। ক্লিয়ার? কারণ n বাই fs কে সিম্পলি আমরা n দ্বারা রিপ্রেজেন্ট করি, এটা ডিসক্রিট টাইম সিগন্যালে দেখো এই যে nt, এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে xn। যেভাবে তুমি দেখো এই যে এখানে দেখাচ্ছি t এর সাথে মাল্টিপল হিসেবে যদি দেখাও তাহলে nt, আর শুধু তুমি n টা কোএফিসিয়েন্ট হিসেবে দেখাও তাহলে সেটা হচ্ছে n। তুমি যখন ডিসক্রিট টাইম সিগন্যালে আলোচনা করবে তখন n এর মানে তোমাকে বুঝতে হবে যে nt সময় পর পর স্যাম্পল নেওয়া হয়েছে। সো একই রকম মিনিং।
আচ্ছা, তার মানে এই প্রথম যেটা এক্স এ এন বাই এফ এস বা এক্স এন, এইটা আসলে এন এর ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য ভিন্ন একটা একটা করে স্যাম্পলকে রিপ্রেজেন্ট করছে না? যদি এক্স 0 হয় তার মানে এক্স এন যে ডিসক্রিট টাইম সিগন্যাল, তার এন ইকুয়ালস টু 0 তে তার স্যাম্পল ভ্যালু কত? যদি 1 হয় এন ইকুয়ালস টু 1 এ তার স্যাম্পল ভ্যালু কত? এরকম হচ্ছে না নাকি? জি স্যার। আচ্ছা, আর জিটি যেটা সিং ফাংশন, এই সিং ফাংশন যদি এন এর ভ্যালু 0 হয়, জিটি মানে অরিজিনালি যে সিং ফাংশন সেটাই, যদি এন এর ভ্যালু 1 হয় তাহলে তাকে ডিলে করবা, যদি এন এর ভ্যালু -1 হয় তাকে অ্যাডভান্স করবা। তার মানে এই যে সিং ফাংশন যেটা, সেই সিং ফাংশনকে ডিলে করা হচ্ছে বা অ্যাডভান্স করা হচ্ছে, এই দুইটার মধ্যে সিকোয়েন্স ঠিক রেখে যদি এন এর ভ্যালু এখানে 0 হয় এখানেও 0, এখানে 1 হলে এখানে 1, এখানে -1 হলে এখানে -1, তার মানে হচ্ছে ধরো এন এর ভ্যালু যদি 0 হয় তাহলে এইটা হচ্ছে মানে এন ইকুয়ালস টু 0 এর জন্য যে স্যাম্পল ভ্যালু সেইটা, তার সাথে গুণ করা হচ্ছে জিটি, কারণ এন এর ভ্যালু 0 হলে সিম্পলি জিটি থাকছে, একটা সিং ফাংশন, সিং ফাংশনকে তুমি মাল্টিপ্লাই করছো, মাল্টিপ্লাই করে দেখাচ্ছ। যদি এন ইকুয়ালস টু 1 হয় তাহলে এন ইকুয়ালস টু 1 এর জন্য যে স্যাম্পল সেটাকে মাল্টিপ্লাই করতেছো, এই জিটি যেটা সেটাকে ডিলে করে মাল্টিপ্লাই করতেছো। তাহলে এরকম এন এর ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য অসংখ্য, এই যে মাল্টিপ্লাই করার পরে অনেকগুলো সংখ্যা পাবে না, এখানে আমরা আইডিয়ালি দেখাচ্ছি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এরকম এরকম কিছু ফাংশন পাবে, সেই সবগুলোকে যোগ করলেই তুমি এক্স এ টিটাকে রিকনস্ট্রাক্ট করতে পারবে। এইটাই তোমাকে বলছে স্যাম্পলিং থিওরেম, এটাই তোমাকে বলছে স্যাম্পলিং থিওরেম। আমি এই আজকে তোমাদেরকে আর এই স্লাইডটা পড়ে শেষ করবো, পরের স্লাইডটা এই এই দুইটা বিষয় থেকে আবার পরের ক্লাসে শুরু করব। আচ্ছা, এখান থেকে হ্যাঁ বলো স্যার এন মাইনাস দিয়ে কি বোঝায়, নেগেটিভ? কোথায় এন মাইনাস দিয়ে? না মানে এন এর ভ্যালু মাইনাস নেগেটিভ হওয়া। এন এর ভ্যালু নেগেটিভ হওয়া বলতে কি বোঝায়? জি স্যার। আচ্ছা, তুমি আমাকে একটু আগে বলো, একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল যদি থাকে, তাই তো? এই শুনছো আমার কথা? জি স্যার। কন্টিনিউয়াস টাইম সিগন্যালের টি যে রেঞ্জটা, এক্স এক্সিসে তো টাইম থাকে, টি এর রেঞ্জ কেমন হতে পারে? মানে কত সময় থেকে কত সময় পর্যন্ত হতে পারে বলো? বলছো না কেন? টাইম, হ্যালো। জি স্যার। বলছি একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, ধরো একটা সাইনোসয়েডাল সিগন্যালই, এক্স এক্সিসে তো তুমি টাইম দিচ্ছ, ওয়াই এক্সিসে অ্যাম্পলিটিউড দিচ্ছ, তাই না? জি স্যার। আচ্ছা, টি এর রেঞ্জটা কেমন হতে পারে? স্যার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তার মাঝখানে একটা আমরা সবসময় একটা অরিজিন কনসিডার করি না? জি জিরো টাইম। তাহলে জিরো টাইমে তুমি যে স্যাম্পলটা নিচ্ছ সেটা n ইকুয়ালস টু 0 এর জন্য স্যাম্পল নাকি? জি স্যার। এরপরে টি টাইম পরে, টিটাকে বলতেছি স্যাম্পলিং পিরিয়ড, টি সময় পরে যে স্যাম্পলটা নিচ্ছ সেটাকে n ইকুয়ালস টু 1 এর জন্য স্যাম্পল নাকি? জি স্যার। এইভাবে তুমি পজিটিভ অ্যাক্সিসের দিকে n ইকুয়ালস টু 1 2 3 এসবের জন্য নিচ্ছ। জি। নেগেটিভ তোমার স্যাম্পলটা জিরোতে নিয়েছো, তার টি সময় আগে একটা স্যাম্পল নিতে যাচ্ছ, এইভাবে নিতে হবে না? নেগেটিভের দিকে যদি যাও, আমরা পজিটিভের দিকে সবসময় বলতেছি জিরোতে স্যাম্পল নিচ্ছি, তারপরে টি সময় পরে স্যাম্পল নিচ্ছি, আরো টি সময় পরে মানে টুয়াইস টি সময় পরে এইভাবে স্যাম্পল নিচ্ছি। নেগেটিভ দিকে কি করবো? জিরোতে স্যাম্পল নিলাম, টি তার টি সময় আগে স্যাম্পল নিব, তার টুয়াইস টি সময় আগে স্যাম্পল নিব, এরকম না? জি স্যার। সেই রকম এই যে এখানে যেরকম দেখাচ্ছি, এখানে জিরো থেকে শুরু হচ্ছে বলে জিরোতে জিরো টি মানে জিরো, টি টুয়াইস টি 3 টি, যদি এদিকে স্যাম্পল নেই, সিঙ্গেলটা এদিকে যদি আরো থাকে তাহলে কোথায় নিব? জিরোতে নিলাম। এর আগে এখানে এর আগেরটা কোথায় নিব? -1 -1 না, মানে -t, তার আগেরটা নিব -2st, তাই তো? জি স্যার। যে টি এর যে কোএফিসিয়েন্ট n সেগুলা কি বলতেছি n, তো তাহলে এদিকে যদি 1 2 3 হয় এদিকে কি হবে? -1 2 3। তুমি কি বুঝতে পেরেছো এখন? জি স্যার। ওকে, আচ্ছা, এই স্লাইডে আমি যেটা দেখাতে যাচ্ছি, তো বা একটু আগে বললাম স্যাম্পলিং রেট যেটা হওয়া লাগবে সেটাও তোমাকে বলে দেওয়া আছে, সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডাবল বা তার চাইতে বেশি। যদি জাস্ট ডাবল হয়, মিনিমাম ডাবল হয়, এটাকে বলা হচ্ছে মিনিমাম স্যাম্পলিং রেট। কেন মিনিমাম? তোমাকে কন্ডিশনটা দেওয়া আছে টুয়াইস এফ ম্যাক্স এর সমান হতে পারে বা এর চাইতে বেশি হতে হবে। তাহলে মিনিমাম কোনটা? টুয়াইস এফ ম্যাক্স। এই টুয়াইস এফ ম্যাক্স যেটাকে বলছি টুয়াইস বি, যদি এফ ম্যাক্স ইকুয়ালস টু বি হয়, তাহলে এই যে স্যাম্পলিং রেট, মিনিমাম স্যাম্পলিং রেট, এটাকে বলা হচ্ছে নাইকুয়েস্টেড। যদি নাইকুয়েস্টেডে স্যাম্পলিং করো তাহলে সিম্পলি fn ইকুয়ালস টু টুয়াইস বি, দেখো fs ইকুয়ালস টু টুয়াইস বি, fs টাকে তখন বলা হচ্ছে fn বা নাইকুয়েস্টেড। তখন তোমার এই যে ফাংশন fs এর ভ্যালু হবে টুয়াইস বি,
2b, সেই 2b বসাইলেই রিকনস্ট্রাকশন ফাংশন যেটা পাওয়া যায় ফর্মুলা, সেটা এরকম ইকুয়েশন। তুমি কি আমার কথা এতটুকু বুঝতে পারলে? জি স্যার। আচ্ছা, তাহলে আমি এইখানে বলছি তোমার যে ডিসক্রিট টাইম সিগন্যাল আছে, সেই সিগন্যালটা তুমি স্যাম্পলিং করেছো, স্যাম্পলিং করে পেয়েছো। সেই সিগন্যাল থেকে তুমি এখন যে অরিজিনাল কন্টিনিউয়াস টাইম সিগন্যাল ছিল, সেই সিগন্যালে ব্যাক করতে চাও। সেই সিগন্যালে ব্যাক করার জন্য আমরা এখানে বলবো থিওরিটিক্যালি আমরা একটা ইন্টারপোলেশন ফাংশন ইউজ করি, যেটা সিং ফাংশন। সেই সিং ফাংশনের সাথে বিভিন্ন স্যাম্পল ভ্যালুগুলা গুণ করি, মানে গুণ করি মধ্যে সিং ফাংশনটাকে শিফট করি আর গুণ করি, শিফট করি আর গুণ করি। যেমন যদি n ইকুয়ালস টু 0, মানে xn এর n ইকুয়ালস টু 0 স্যাম্পলের সাথে মাল্টিপ্লাই করতে চাও, তাহলে একটা সিম্পলি সিং ফাংশন থাকবে। সিং ফাংশন তোমরা জানো 0 তে তার ম্যাক্সিমাম ভ্যালু থাকে, ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমরা 1 নরমালাইজ করে 1 ইউজ করতেছি। অন্যগুলাতে আবার কিছু সাইড লোব থাকে, সেগুলো আবার x6 কে ক্রস করে। যদি n ইকুয়ালস xn এর জন্য n ইকুয়ালস টু 1 এর জন্য যদি আমি এই মাল্টিপ্লাই করতে চাই, তাহলে সিং ফাংশনটাকে আমি t সময় ডিলে করে তারপরে মাল্টিপ্লাই করব, করে সবগুলা যোগ করে যেটা পাবো সেটাই হবে রিকনস্ট্রাক্টেড xat বা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। সেটা আমি এই স্লাইডটা পরের ক্লাসে দেখাতে চাচ্ছি। আজকে আপাতত মনে হয় এখানেই থাকুক। ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা রেখে দিতে চাচ্ছি আজকের ক্লাসটা। তোমরা কি তোমাদের কোনো কিছু বলার থাকলে বলতে পারো? আমরা এখানে বেসিক্যালি বললাম যে এই সিং ফাংশন, ইন্টারপোলেশন ফাংশন হিসেবে সিং ফাংশন ইউজ করে আমরা ডিসক্রিট টাইম সিগন্যাল যেটা পাচ্ছি স্যাম্পল ভ্যালু, সেইখান থেকে আমরা অরিজিনাল কন্টিনিউয়াস টাইম সিগন্যালটা আবার ব্যাক করতে পারি বা রিকনস্ট্রাক্ট করতে পারি। সেই ফর্মুলা এখানে দিয়ে দেওয়া আছে, কিভাবে করি সেটা আমরা পরের ক্লাসে দেখব। তোমাদের কি কারো কোনো কোশ্চেন আছে? এই কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আর না হলে ক্লাসটা রেখে দিচ্ছি। মনে হয় তোমাদের কোনো কোশ্চেন নাই, তোমাদের তো কোশ্চেন খুব কম থাকে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ। তোমরা সবাই ভালো থাকো।